ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ পলাশ ওঝা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমাদের দেশের গর্বের দিন, গৌরবের দিন, স্বাধীনতা দিবস। এই দিনে আমরা স্মরণ করি সেই সকল বীর শহীদদের যাদের আত্মত্যাগের ফলে আমরা আজ স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি। তাদের চরণে জানাই শতকোটি প্রণাম। স্বাধীনতা শুধু দেশের জন্য নয়, জ্ঞানের ক্ষেত্রেও জরুরি। আজকের পড়াশোনা, আজকের প্রস্তুতি আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও সাফল্যের পথ খুলে দেয়। তাহলে আসুন এই অনুপ্রেরণাদায়ক দিনে আমরা মন দিয়ে পড়াশোনা করি, লক্ষ্য পূরণের জন্য, জীবনের নতুন উচ্চতায় পৌঁছাতে পারি, যাতে তার দিকে আমরা এক ধাপ করে এগিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম। চলুন শুরু করা যাক আজকের ম্যাথ ক্লাস। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে? দ্য এভারেজ ওয়েট অফ 6% ইনক্রিজড বাই 2 কেজি হোয়েন অন অফ দেম হুজ ওয়েট ইজ 72 কেজি ইজ রিপ্লেসড বাই এ নিউ ম্যান। বলা হয়েছে যে 6জন ব্যক্তির গড় ওজন 2 কেজি করে বৃদ্ধি পায় যখন 72 কেজির ওজনের কোনো ব্যক্তি সেই টিম থেকে বেরিয়ে যায়, তার পরিবর্তে নতুন কোনো ব্যক্তি আসে। আমরা কি করে করব? তাহলে নতুন ম্যানের যে এসছে তার বয়সটা কত? দেখো, এখানে বলা হয়েছে বলেছে 6জন ব্যক্তি গড় বয়স 2 কেজি করে বৃদ্ধি পায়। তাহলে মোট কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 12 কেজি। ক্লিয়ার? আর যে ব্যক্তিটা এসছে তারও, মানে যে ব্যক্তিটা চলে গেছে তারও একটু 72 কেজি। তাহলে 72 কেজি আর যে 12 কেজি, টোটাল 84 কেজি। তার মানে নতুন যে ব্যক্তিটা আছে তার বয়স 84, কারণ 84 কেজি হলেই তো গড় ওজন 2 কেজি করে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তো ফার্স্ট আনসার হয়ে যাবে 84। নেক্সট কোশ্চেন। A vendor sells 10 pens for 7 rupees. He earns a profit of 40%. The cost price of 1 pen. ওকে, বলেছে একজন ব্যক্তি 10টি পেন 7 টাকায় কেনে। 10টি পেন 7 টাকায়। সে যদি 40% প্রফিট করে তাহলে প্রত্যেকটা পেনের ক্রয় মূল্য কত ছিল? আমার সিপি চেয়েছে। ওকে, দেখো, তাহলে এখানে ভ্যান্ডারের সেলিং প্রাইস দেওয়া আছে। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস মানে হচ্ছে এসপি। এবার আমরা যেহেতু 10টি পেন 7 টাকায় কিনেছে, আমরা একটি পেনের ক্রয় মূল্য বের করব। তাহলে 7টি পেনকে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা পেনের ক্রয় মূল্য কত হচ্ছে? 0.7 টাকা। ক্লিয়ার? ওকে ওকে, এটা আমার কি বেরোলো? এটা হচ্ছে আমার এসপি বেরোলো। তাহলে সিপি কত হবে? আমরা কি জানি? সিপি সমান সমান আমরা জানি এসপি ইন্টু উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 140। ক্লিয়ার? ওকে, তাহলে এসপি আমার কত দিয়ে আছে? 0.7 ইন্টু 100/140। এই 0.7টা কিন্তু টাকা। তাহলে এই দশমিক যদি তুলে দিই নিচে কত আসবে? এটা 10 আসবে। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে 7 দিয়ে যদি আমি কাটি 14কে, তাহলে 2 হয়ে যাবে। তাহলে 1/2 টাকা মানে কি? 0.50, তাই না? তাহলে রাইট আনসার কী হয়ে যাবে? সি। নেক্সট কোশ্চেন বলেছে দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার আর 44 অ্যান্ড 264 respectively. If one of the number is 3/2 times of the other, what is the smaller number? দেখো কি করব? আমরা জানি LCM ইন্টু HCF সমান সমান the product of two নাম্বার। তাহলে কি বললাম? অর্থাৎ এলসিএম আর এইচসিএফের গুণটাই হচ্ছে দুটি সংখ্যার গুণফলের সমান। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লসাগু আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। আচ্ছা, তাহলে এখান থেকে 44 আর 264 যদি আমি গুণ করি তাহলে কি হবে? সংখ্যা দুটির গুণফল পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটির গুণফল কি? সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে
44 ইন্টু 264 সমান সমান, এটা সংখ্যা দুটোর গুণফল পেলাম, কারণ সংখ্যা দুটোর গুণফল মানে হচ্ছে এলসিএম আর এইচসিএম এর গুণফল, সমান সমান ইফ অন অফ দ্য নাম্বার ইজ 3/2 টাইমস অফ আদার। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি একটা সংখ্যাকে 2x ধরি, বলছে একটি সংখ্যা অপর সংখ্যার 3-এর 2 গুণ। আচ্ছা, যদি আমি একটি সংখ্যাকে 2 ধরি তাহলে অন্য সংখ্যাটি কত হবে? 3 হবে। তাহলে আমি ধরে নিলাম একটি হচ্ছে 2x আর অপরটি কত? 3x। তাহলে এখানে লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটি গুণফলের সমান পেয়ে গেলাম। কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করি আমি, 2 দিয়ে যদি আমি কাটি হয়ে যাবে হচ্ছে 22, 3 দিয়ে কাটলে 3 × 8 = 24, 3 × 8 = 24। তাহলে এক্স স্কোয়ার আমি সমান সমান পেয়ে গেলাম 22 গুণ 22 গুণ 4, কারণ অষ্টআশিকে যদি আমি 22 গুণ 4 লিখতে পারি, তাই কি না? আচ্ছা, তাহলে এক্স সমান সমান কী পাবো? আমরা কি জানি, আন্ডার রুট যদি আমরা করি এখান থেকে তাহলে কি বেরিয়ে আসবে? এই দুটো 22-এর থেকে একটা 22 আর 4 থেকে বেরিয়ে আসবে 2, তাহলে আলটিমেট কত হলো? 44। ক্লিয়ার? ঠিক আছে। কি হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? স্মলার নাম্বার কত ছিল? 2x ছিল, তাহলে 2x সমান সমান 44 গুণ 2 সমান সমান 88। ঠিক আছে, তাহলে 88 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, এই অঙ্কটা কেন দেখো, সব প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে আসা গ্রুপ ডির কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কোশ্চেনটা হচ্ছে যে 103-এর সাথে 95 গুণ করতে হবে। কী করতে হবে? 103 আর 95 গুণফল। ওকে, দেখো নর্মালি গুণ করলে হয়ে যাবে, খুব একটা কঠিন ব্যাপার না, সহজই আছে, সংখ্যাগুলো সহজ আছে, গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু আমি কী করব, আমাদের একটা নিয়ম আছে খুব সুন্দর, সেটা হচ্ছে ডিজিটাল সাম। কী জিনিস? ডিজিটাল সাম। কি লিখবো? ডিজিটাল সাম। ক্লিয়ার? কি এই ডিজিটাল সাম? ডিজিটগুলোর যোগফল। কিসের যোগফল? ডিজিটগুলোর যোগফল। আমরা এই ক্ষেত্রে 9টাকে বেস ভ্যালু ধরবো, অর্থাৎ দেখো আমি যদি এই সংখ্যাকে লিখি 95 ইন্টু 103, তো কি ডিজিটাল সাম জিনিসটা কি? দেখো 9টাকে আমি ব্যালেন্স করবো, 9 যখনই আসবে তখনই কিন্তু 10 হয়ে যায়, আবার 1 থেকে কাউন্ট হয়। তাহলে 9 পর্যন্ত কাউন্ট করার পর 9টাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এই 95-এর মধ্যে যদি আমি যোগ করি, ডিজিট যোগ করি, এই 9 আর 5 যোগ করলে কত? 14। বা আমি 14 মানে কত? 14কে যদি 9 দিয়ে ভাগ করি তা 5 হয়। আবার এইভাবে ভাবতে পারি, এই 9টাকে আমি ডিরেক্টলি উড়িয়ে দেবো, কতটা? 5 থাকছে। আর এখান থেকে ডিজিট সাম করলে কত হবে? 3 আর 1 4, কত? 5 5 থাকলো এখানে, এখানে হচ্ছে তোমার 3 আর 1 4, তাহলে আলটিমেট কত হচ্ছে? 20। তাহলে গুণ ছিল বলে গুণ করলাম, আর 20 ডিজিট সাম কত হবে? এখন যদি 2 আর 0 যোগ করি তাহলে কত? আলটিমেট তো 2 হবে। ভালো করে তাহলে এখানে অপশানে কোন সংখ্যাটা আছে যাদের ডিজিট সাম করার পরে 2 হয়, দেখা যাক। আচ্ছা, ওকে, দেখো প্রথম যে সংখ্যাটা আছে আমি যদি দেখি, এখানে 9 আছে, ব্যালেন্সড হয়ে গেল। 6 আর 8 কত হয়? 14 হয়। 14 আর 5 কত হয়? 19 হয়। 19 মানে কত? 19 মানে হচ্ছে 19কে যদি আমি যোগ করি 1 আর 9, 1 আর 9 মানে কত? মানে 10, মানে আলটিমেটলি 1 থাকছে। তুমি যোগ করে দেখো, বা এইভাবে ভাবা যেতে পারে। দেখো 9 আর 6 কত? 15, 15 আর কত? 8, 23, 23 আর 5 কত? 28, 28কে তুমি 9 দিয়ে ভাগ করে দেখো, 3 নং 27, অবশিষ্ট 1, ওই একটাই হচ্ছে ডিজিট সাম হয়ে যাবে। ওকে, ডিজিটাল সাম, ডিজিটাল সাম বলা হয়, ডিজিট সাম তো না, সরি, ডিজিটাল সাম। তাহলে এখানে আমার 1 হলো। এখানে দেখো 9 আর 7 কত? 16, 16 আর 5 কত? 21, 21 আর 5 কত? 26। তাহলে 26 মানে কত? 26 মানে আলটিমেটলি যদি আমি 26 লিখিও এখানে, 26 মানে 6 আর 2 কত? 8, এটাই হচ্ছে আমার ডিজিটাল সাম। 6 আর 2 8 হলো। আচ্ছা, এখানে দেখি এবার কী হচ্ছে। এইভাবেও দেখতে পারি, দেখুন সব রকমভাবে বলছি। এই 9 ব্যালেন্সড হয়ে গেল। এবার দেখো 8 আর 7 কত? 15, 15 আর 5 20, 20, 20কে যদি আমি ডিজিট সাম করি তাহলে কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে আমার কি ডিজিট সাম হয়ে গেল। তাহলে আমার অপশান কী চেয়েছে? আচ্ছা, এটা একটু চেক করে দেখি, ভ্যালিডেট করে দেখি। 9 কেটে গেল, তাহলে 6 আর 5 11 আর 5 কত? 16, আর 16, 16 মানে হচ্ছে 11 6 যোগ করলে 7 হয়। ক্লিয়ার? তাহলে আমার কি বলতে পারি এখান থেকে? আমার অ্যান্সার কী হবে? এখানে আমার কী হয়েছিল? 2 হয়েছিল কি না? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3। ওকে, তাহলে এটা গুণ করলে আমি 9785 পেয়ে যাবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
বলছে ইফ 3 সাইড অফ আ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 7:5:4, কী বলেছে, 3টি সংখ্যার রেশিও দেওয়া আছে ট্রায়াঙ্গেলের, একটা 7, একটা 5, একটা 4, অ্যান্ড ইটস পেরিমিটার 48 মিটার, দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমরা আগে কি জানি? আগে আমরা জানি পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 3টি বাহুর যোগফল। এবার আমি তো জানি না বাহুগুলো কি, 7, 5 আর 4 দেওয়া আছে, তাহলে আমি একটা ধরলাম 7x, একটা ধরলাম 5x, একটা ধরলাম 4x। তাহলে 7x প্লাস 5x প্লাস 4x যদি আমি যোগ করি কত হবে? 7 5 12 আর 4 16x। তাহলে এই 16x সমান সমান কী দেওয়া আছে? পরিসীমা 48 দেওয়া আছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 3 হবে। আমি ডিটেলিং করে দেখাচ্ছি, এটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে? আস্তে আস্তে আমি স্পিডটাকে ইনক্রিজ করবো, প্রথম ইনিশিয়াল অবস্থায় আমি ডিটেলস করেই দেখাচ্ছি, ওকে? তো এক্স সমান সমান কি? 3। তাহলে এক্সের ভ্যালু যদি 3 হয়, তাহলে 7 5 আর 4:2 ছিল, 7:5:4 ছিল, তাহলে 7x ধরেছিলাম, প্রত্যেকটা এক্স ধরেছিলাম, তাহলে সেক্ষেত্রে কত হবে? 3 7 21 হয়ে যাচ্ছে, 3 5 15 আর 3 4 12। তাহলে সংখ্যা তিনটি কী হচ্ছে? 21 হচ্ছে, 15 হচ্ছে, 12 হচ্ছে, ওকে। এবার আমার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কী জানি? এই ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেলটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে। বিষমবাহু ত্রিভুজ মানে কি? যার 3টি বাহু অসমান। সমবাহু মানে যার 3টি বাহু সমান, আর সমদ্বিবাহু মানে যার 2টি বাহু সমান, আর সমকোণী মানে যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এখানে আমার আছে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের এরিয়া মানে যে কোনো ত্রিভুজের এরিয়া বের করার একটা মানে ফর্মুলা আছে, যেই ফর্মুলাতে সমস্ত ত্রিভুজের এরিয়া বেরিয়ে যাবে। সেটা হচ্ছে, দেখে নাও, √/s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এবারে এসটা কি? এই এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। কি? এস সমান সমান অর্ধ পরিসীমা। ক্লিয়ার? এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা। তাহলে এখানে আমার টোটাল পরিসীমা তো দেওয়াই ছিল 48, তুমি এটা যোগ করে দেখো টোটালটা, এটাও 48 হবে। তাহলে 48-এর অর্ধেক কত হবে? 24 হবে, 24 লিখলাম, ইন্টু এস তো অর্ধ পরিসীমা, তার থেকে এ মানে কি? বাহু মাইনাস করতে হবে। এ বি সি মানে 3টি বাহু, তাহলে 24 মাইনাস 21 হচ্ছে 3 হয়ে গেল, আর 24 মাইনাস 15 হচ্ছে 9 হয়ে গেল, আর 24 মাইনাস 12 হচ্ছে 12 হয়ে গেল। এই রুট থেকে আমি বের করবো, দেখি কি রুট থেকে বের হয়। আর এটা রুট দিয়ে আমি 24কে যদি আমি ভাঙিয়ে লিখি, তাহলে 12 গুণ 2 লিখতে পারি, কারণ এটা 12 এখানে যেহেতু আছে আমি 12টাকে রেখে দিলাম, 3 লিখলাম, আর 9কেও আমি 3 গুণ 3 আকারে লিখলাম, ইন্টু 12। তাহলে এখান থেকে দেখো, এই 12 আর এই 12-এর জন্য একটা 12 নেমে আসলো, এই 3-এর জন্য একটা 3 নেমে আসলো, ঠিক আছে? আর 2 আর 3টা পড়ে থাকলো, এটা আন্ডার রুটের মধ্যেই থাকবে। তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে আলটিমেটলি 3 12 36√6, এটাই কারেক্ট আনসার হবে। আছে 36√6, এই উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর অন্য কিছু ত্রিভুজের ফর্মুলা বলে দিই, যেগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এরিয়া কী হবে? দেখো, সমবাহু ত্রিভুজ আমি লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজ এর এরিয়া কী হবে? পেনটা একটু ডিস্টার্ব করছে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি? বাহু স্কোয়ার মানে হচ্ছে, মনে করো যে একটা সমবাহু ত্রিভুজের 3টি বাহু যদি সমান হয়, তখন √3/4কে যদি আমি বাহু গুণ বাহু করি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। হলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল যেটা বলি আমরা, ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এরিয়া হয়ে যাবে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ক্লিয়ার? ব্যাস, আপাতত আজকে এটুকুই থাকলো। আমি আবার পরের দিন ডিটেলস পুরো আলোচনা করবো, পুরো ত্রিভুজটা একদিন বলে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এটুকু, এই যে ফর্মুলা দুটো লিখিয়ে দিলাম, সমবাহু ত্রিভুজের এরিয়া, সমকোণী ত্রিভুজের এরিয়া, আর সমদ্বিবাহু মানে বিষমবাহু ত্রিভুজের এরিয়া, এই জিনিসগুলো ছোটো ছোটো করে আস্তে আস্তে মাথার মধ্যে ঢোকাতে হবে। নেক্সট কি বলেছে? হেপ্টাগন। হেপ্টাগন মানে কি? এনিওয়ান? বলেছে দ্য সাম অফ অল দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ হেক্টাগন ইজ ইকুয়াল টু। হেক্টাগন মানে হচ্ছে সপ্তভুজ। সপ্তভুজ মানে কি? কোনো পলিগন মানে হচ্ছে বহুভুজ, প্রথম কথা হচ্ছে তাই। আর হেপ্টাগন হচ্ছে এক প্রকারের পলিগন, মানে যার অনেকগুলো বাহু। হেপ্টাগনের 7টা বাহু থাকে। এবার বলেছে যে হেপ্টাগনের মধ্যে
ওর সমস্ত অন্তকোণের সমষ্টি কত হবে? একটা হেপ্টাগনের সমস্ত অন্তকোণের সমষ্টি কত, ভিতরে যে অ্যাঙ্গেল অন্তকোণগুলো থাকবে তার সমষ্টি কত? দেখো, যে কোনো বহুভুজের ঠিক আছে, যদি আমি অন্তকোণের সমষ্টি বের করতে চাই তাহলে ফর্মুলা কী হবে? দেখো, দ্য সাম অফ অল ইন্টেরিয়র, আগের দিনও বলেছি, অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন। সাম মানে যোগফল, যোগফলটা কী হবে? দেখো কী লিখব, একদম ইজি একটা ফর্মুলা, n-2 ইন্টু 180। ক্লিয়ার? এবার এনটা কি? এনটা হচ্ছে বাহু সংখ্যা। সাপোজ মনে করো বাহু সংখ্যা আমি ত্রিভুজ ধরলাম 3টে বাহু, তাহলে সেক্ষেত্রে 3 - 2 কত হয়? 1 হয়। 1 ইন্টু 180, 180 হয়। তার মানে আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 হয়। আমরা চতুর্ভুজ ধরে নিই, চতুর্ভুজ মানে 4টি বাহু, তাহলে এনের ভ্যালু হয়ে যাবে 4। 4 - 2 মানে কত? 2। 2 × 180 কত হবে? 180 × 2 = 360। ক্লিয়ার? তাহলে আমরা জানি এটা চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি 360 হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্ট দেখো, কোশ্চেনে পরে আসছি। তাহলে এক্ষেত্রে যেটা চেয়েছে সেটা আমি পরে বলছি, তার এক সেকেন্ড। দেখো, দ্য সাম অফ all exterior angle of a regular polygon সমান সমান কী হবে? সমান সমান কী হবে? 360 ডিগ্রি। কি বললাম? যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 360 হয় সব মিলে। এক্সাম্পল দেবো? ওকে, দেখো, সাপোজ আমি যদি ধরে নিই এখান থেকে, ঠিক আছে, হলো, দেখো এখান থেকে যদি আমি ধরি, এটা আমি ধরলাম একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের সবকটা অ্যাঙ্গেল কত হয়? 90 হয়। এটাও 90, এটাও 90, এটাও 90, আর এটাও 90। যদি আয়তক্ষেত্রের 4টি কোণের ভ্যালু হচ্ছে 90, 90 সবকটা সমান হয়, আচ্ছা, তাহলে এগুলো কি? অন্তঃকোণ। তাহলে বহির্কোণ কোনটা হবে? এখান থেকে এটুকু যদি অন্তঃকোণ হয়, তাহলে এখান থেকে যদি একটু বর্ধিত করি, এই বাকি যে পোর্শনটা আছে এটাই তো বহির্কোণ, তাই কি না? বোঝাতে পারছি? এই বাকি যে পোর্শন এটাই তো বহির্কোণ। এটাকে যদি আমি বাড়াই, বাকি পোর্শনটা বহির্কোণ। এটাকে যদি আমি বাড়াই তাহলে এই বাকিটুকু বহির্কোণ। এটাকে যদি বাড়াই এই বাকিটুকু কী হবে? বহির্কোণ হবে। তাহলে এটা যদি 90 হয়, এটুকু 90, এটুকু 90, এটুকু 90, এটুকু 90। ক্লিয়ার? তাহলে আমি যোগ করে যদি দেখি 4 নং কত? 36। যে কোনো বহুভুজের যদি আমি বহির্কোণের সমষ্টি বের করি তাহলে অলওয়েজ 360 ডিগ্রি হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্ট। আচ্ছা, এবার কোশ্চেনটা আমি উত্তর বলে দিই। দেখো, হেপ্টাগন মানে সপ্তভুজ। কি বলেছি? অন্তঃকোণের সমষ্টি। তাহলে সপ্তভুজের অন্তঃকোণের সমষ্টি কী হবে? সপ্তভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে n-2 × 180, তাই তো? তাহলে n-2 মানে 7 - 2 কত হবে? 5 ইন্টু 180, তাহলে কত হবে? 5 × 90, 900। একদম সিম্পল অঙ্ক, জাস্ট আমি একটু অ্যানালাইজ করে দিচ্ছিলাম। আরও কিছু আছে, বলে দিচ্ছি। তারা কি জায়গা যখন আছে বলে দিই। দেখো, এটাও আগে বলা হয়েছিল। দেখো কি, দ্য সাম অফ interior and exterior angle is always 180 ডিগ্রি। এটা আমরা জানি যে কোনো একটা বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় কত হয়? 180 ডিগ্রি হয়। হলো, এটুকু জানি আমরা। অন্তঃকোণ বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। কখনো কখনো এরকম দিয়ে দেবে যে তোমাকে বাহু সংখ্যা দিয়ে দেবে, তোমাকে বলবে যে ওই বহুভুজের বহির্কোণের সমষ্টি, বহির্কোণের মান কত? তাহলে আমি কি লিখব? বহির্কোণ সমান সমান লিখব 360 বাই বাহু সংখ্যা। ভালো করে বোঝো কিন্তু। মনে করো বহির্কোণের মান হচ্ছে, মনে করো আমি বললাম যে 60 ডিগ্রি, ঠিক আছে, বা সরি বাহু সংখ্যা আমি বলে দিলাম 6। তাহলে
360কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 360কে যদি আমি দেখো 360কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত হবে? 60 হবে না? 60 হবে না, তাহলে এটাই আমার বহির্কোণ হয়ে যাবে। ক্লিয়ার? কথা বলতে পারলাম? ওকে। আরেকটা পয়েন্ট কি, আরেকটা চাই অনেক সময়, সেটা হচ্ছে বাহু সংখ্যা। বাহু সংখ্যা কি? দেখো, যখন 360কে বহির্কোণ যখন বের করতে বলবে তখন বাহু সংখ্যা দিয়ে ভাগ করব, আর বাহু সংখ্যা যখন বের করতে দেবে তখন আমরা বহির্কোণ দিয়ে ভাগ করব। তাহলে এটা কি হবে? বহির্কোণ। ঠিক আছে, বহির্কোণ। ক্লিয়ার? যেমন আমি যদি ফর এক্সাম্পল দিই, মনে করো 316 আমার কাছে আছে, আমার কাছে বহির্কোণ 60 দেওয়া আছে, তাহলে ভাগ করলে আলটিমেটলি তো 6 পেলাম, তাই না? ক্লিয়ার? তাহলে বাহু সংখ্যা আর বহির্কোণ কীভাবে বের করব? ক্লিয়ার? ওকে। লাস্ট যে ফর্মুলাটা দেবো এটা দিয়ে পুরো ক্লিয়ার, মানে চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে গেল এখানে, পলিগনের চ্যাপ্টার। ওকে, দেখো কর্ণের ফর্মুলা। কর্ণ কি মনে রাখবে? n ইন্টু n মাইনাস 3/2। যেমন আমি যদি n এর ভ্যালু এখানে মনে করো যে 5 ধরে নিলাম। কত ধরলাম? 5 ধরলাম। তাহলে 5, আচ্ছা 5 ধরবো না, আমি ইয়ে ধরে এগোবো। কী ধরে এগোবো? চতুর্ভুজ ধরে এগোই। দেখো চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজ হয়ে গেল। এর কর্ণ কটা হয়? এই একটা কর্ণ, তাই না? এই একটা কর্ণ, কটা কর্ণ? দুটো কর্ণ হচ্ছে, তাই কি না? কটা কর্ণ হচ্ছে? দুটো কর্ণ হচ্ছে। দেখো তাহলে আমি এনটাকে যদি আমি 4 ধরি, মানে চতুর্ভুজ যেহেতু 4 ধরলাম, 4 ইন্টু 4 মাইনাস 3 কত হবে? 1/2 ছিল ফর্মুলা, তাহলে 2 যদি কেটে যায়, 4 কেটে যায়, তাহলে আলটিমেটলি কত থেকে 2 পেলাম আমি 2। তাহলে আমি এখানে একটা কর্ণ ছিল, এই একটা কর্ণ, আর হচ্ছে এই একটা কর্ণ পেলাম, দুটো হলো। তো কর্ণ বের করতে গেলে ফর্মুলা হচ্ছে এটা। ক্লিয়ার? পলিগনের চ্যাপ্টার ফিনিশ। আগের দিনও আলোচনা হয়েছে, আজকে আলোচনা করে দিলাম। নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, 2 প্লেটস, কি বলেছে? 2 প্লেটস অ্যান্ড 3 স্পুনস কস্ট ইজ 86। দুটো প্লেট আর 3টে স্পুন মানে চামচ, এদের কস্ট কি, মানে মূল্য কত? 86 টাকা। দ্য কস্ট অফ 4 প্লেটস অ্যান্ড এ স্পুন, মানে একটা স্পুন হচ্ছে 112 টাকা। দুটো কন্ডিশন দিয়েছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ আ প্লেট অ্যান্ড দ্যাট অফ স্পুন, মানে একটি প্লেট এবং একটি স্পুনের দামের পার্থক্য কত। ওকে, দেখো কীভাবে ডিল করবো। প্রথমত কি বলেছে? দুটো প্লেট, তাহলে 2p ফর প্লেট লিখলাম, 3টে স্পুন মানে 3s লিখলাম, সমান কত টাকা? 86 টাকা। 1 নম্বর। 2 নম্বর কন্ডিশন কী বলছে? এটা 1 নম্বর। 2 নম্বর বলেছে 4 প্লেট 4p প্লাস এ স্পুন মানে 1 স্পুন 1s সমান কত? 112। এটা 2 নম্বর কন্ডিশন। আমরা করেছি এই ধরনের অঙ্ক। তাহলে যে কোনো একটাকে সমান করবো, কোনটা সমান করাটা ইজি হবে? দেখো এই স্পুনটাকে সমান করবো, তাহলে স্পুনটাকে যদি সমান করতে হয় তাহলে উপরে 3টে স্পুন আছে, নিচে হচ্ছে একটা স্পুন আছে, তাহলে কী করবো? এটাও 3 বানিয়ে দেবো, এখানেও 3 বানিয়ে দেবো। তাহলে এখানে আমার 3 সমান করলাম, আর এখানে আমার 1 দিয়ে গুণ করবো। দেখো তাহলে কী হচ্ছে? 1 ইন্টু 2 2p প্লাস 3s সমান সমান আলটিমেটলি 86, 1 দিয়ে গুণ করলে তাই হচ্ছে। আর 3 4 কত? 12, 3 4 কত? 12p প্লাস 3 ইন্টু s 3s সমান সমান 336, 3 বারং 36। আমি কী করলাম? স্পুন সমান করলাম। এবার পজিটিভে আছে, দেখো কী করবো এখান থেকে, এখানে পজিটিভ, এখানে সব কটা পজিটিভ। দেখো তাহলে এখান থেকে পজিটিভ থাকলে আমরা নেগেটিভ করবো, কেন? আমরা কাটবো, এসকে কেটে দেবো। দেখো এই যে পজিটিভ 3s নেগেটিভ 3s কেটে দিতে পারি, কেটে দিলাম। এখানে 2p আছে, এটা -12p আছে, তাহলে আলটিমেটলি -10p হয়ে যাবে, বুঝতে পারলাম? সমান সমান 86 আছে, -336 আছে, তাহলে 336 থেকে যদি আমি 86 মাইনাস করি কত হবে? 0, 5, 250, তাহলে -250 বড় সংখ্যার আগে আছে। এই মাইনাস মাইনাস কেটে দিলে 0 0 কেটে দিলে পি সমান সমান কত হচ্ছে? 25 হচ্ছে। পির ভ্যালু আমি কত পেলাম? 25 পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন দুটো 4টে পি সমান সমান একটা এস ছিল, তাহলে কী লিখবো? দেখো 4p প্লাস 1s সমান সমান তো 112 ছিল প্রথম কন্ডিশনে। তাহলে আমি একটা তোমার প্লেটসের ভ্যালু কী পেয়েছিলাম? 25 টাকা। তাহলে 4টে প্লেটের ভ্যালু কত হবে? 4 25 100 টাকা প্লাস একটা এস, তো এটা 1
তাহলে শুধু এস পড়ে থাকছে সমান সমান 112। তাহলে শুধু এস সমান সমান কত? 112 মাইনাস 100 শুধু 12। তাহলে আমি কি পেলাম? এসের ভ্যালু হচ্ছে 12 পেলাম। তাহলে পি আর এসের টাকার পার্থক্য কত? তাহলে 25 মাইনাস 12 সমান সমান আলটিমেট কত হলো? 13। 13 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 16 men can do a piece of work in 5 days. The number of men required to complete the same work in 20 days. 16 জন মানুষ কোনো একটি কাজ 5 দিনে করে। দ্য নাম্বার অফ ম্যান, কতগুলো মানুষ রিকোয়ার্ড প্রয়োজন হবে টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 20 days। 20 দিনে সেই কাজটি শেষ করতে গেলে আমাকে কতজন লোকের প্রয়োজন হবে। দেখো কি করবো ডিল, সবসময় দুপাশে ব্যালেন্স করবো। দেখো 60 মেন কদিনে করছে? 5 দিনে। আমি টোটাল কাজ পেয়ে গেলাম। 16 জন মানুষ যদি 5 দিনে একটি কাজ করে তাহলে 16 গুণ 5 করলে কত? 5 80। টোটাল কাজ বেরিয়ে গেল, তাই তো? টোটাল কাজ কত হলো? 80 হলো। 80 ইউনিটও লিখে দিলাম। তাহলে এই 80 ইউনিট কাজ টোটাল। এবার এই 80 ইউনিট কাজটা কদিনে শেষ করতে হবে? 20 দিনে শেষ করতে হবে। তাহলে 20 দিনে 20 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 4। তাহলে 4 দিন সময় লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো তারপরের কোশ্চেন কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ 42 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 36 আর্টিকেল। অর্থাৎ 42টি বস্তুর যে ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, 36টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। দ্য কস্ট প্রাইস অফ 42 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 36 আর্টিকেল। ক্লিয়ার? দেখো তাহলে কীভাবে লিখবো? 42 সিপি কস্ট প্রাইস কার সমান বলেছে? 36 এসপি। দেখো তাহলে সিপির নিচে চলে আসবে এসপি, 36-এর নিচে চলে আসবে 42। যদি কাটি 6 6 36, 6 7 42। ক্রয় মূল্য 6, বিক্রয় মূল্য 4, লাভ কত? 1। কার উপরে লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপরে হয়েছে। 1/6 ইন্টু 100। সবসময় লাভ, এখানে কি বলেছে? গেইন লস ট্রানজ্যাকশন, ক্রয় মূল্যের উপরেই তো লাভ হবে। 1 টাকা লাভ হচ্ছে 6 টাকার উপরে। সিম্পল কথা, 1/6 মানে 16.2-3। এগুলো একদম সেকেন্ডের অঙ্ক, আমি জাস্ট করাচ্ছি একটু ডিটেলিং করে, এই আর কি। নেক্সট, দুদিন পরে স্পিড বাড়াবো, রেডি হয়ে থেকো সবাই। দেখো 1368 টাকা ভাগ করা হয়েছে দুটো পার্ট, একটা হচ্ছে 5:3 রেশিওতে। ঠিক আছে, তাহলে গেটার পার্ট কত? দেখো টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 1368। 5:3 অনুপাতে ভাগ করা আছে, মোট অনুপাত কত? 5 আর 3 8। তাহলে 8-এর ভ্যালু 1368, গ্রেটার ভ্যালু হয়েছে 5-এর ভ্যালু কত? 8 দিয়ে যদি কাটি, 8-এ 8, 5 56, 7 8 56, আর হচ্ছে 8-এ 8 171। 171 গুণ 5 কত হবে? 5-এ 5 আর 5 7 85, 855। 855 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো কি বলেছে? দ্য নাম্বার অফ নন স্কোয়ার নাম্বারস বিটুইন 87 স্কোয়ার অ্যান্ড 88 স্কোয়ার। 87 স্কোয়ার আর 88 স্কোয়ারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে নন স্কোয়ার নাম্বার? আচ্ছা আচ্ছা, এই বড় কোশ্চেনটা সলভ করার আগে একটু ছোট্ট করে একটু অন্য কিছু ভাবি। দেখো আমি যদি বলতাম 3-এর স্কোয়ার থেকে 4-এর স্কোয়ারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো নন স্কোয়ার, তাহলে তুমি কি বলতে? 3-এর স্কোয়ার মানে কত? 9, আর 4-এর স্কোয়ার মানে কত? 16। তাহলে 9 আর 16-র মাঝখানে যেগুলো আছে কী কী আছে? 10, 11, 12, 13, 14, 15। এই যে 1 2 3 4 5 6 কটা হলো? 6টা হলো তো? 1 2 3 4 5 6। হ্যাঁ, এই যে 6টা সংখ্যা বের হলো, এই 6টা সংখ্যাই তো নন স্কোয়ার নাম্বার। এগুলো তো স্কোয়ার নাম্বার না। একটা স্কোয়ার মানে কত? 3-এর স্কোয়ার 9, 9 একটা স্কোয়ার নাম্বার, 4 2 দুগুণে 4 একটা স্কোয়ার নাম্বার, 16 একটা স্কোয়ার নাম্বার, 25 এগুলো তো একটা স্কোয়ার নাম্বার নয়, তাই না? তাহলে কটা হচ্ছে? 6টা হচ্ছে। কীভাবে তাহলে আমি 6টা পাবো? এই যে 3 ছোটো সংখ্যাটা ছিল, 3-এর ডবল করলে, 3কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 6 হয়। আরেকটা উদাহরণ দিই, যদি আছে, এটা তখনই সম্ভব যখনই কনজিকিউটিভ থাকে। লাইক দেখো এখানে 87 আছে আর 88 আছে, এদের মাঝখানে অন্য কোনো সংখ্যা নেই, ডিফারেন্স কিন্তু 1। সেক্ষেত্রে আমরা কী করবো? জাস্ট 2-এর সাথে প্রথম যে সংখ্যাটা আছে 87, এটা গুণ করে দেবো, হয়ে যাবে হচ্ছে 174। এতগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে নন স্কোয়ার নাম্বার। ক্লিয়ার? ওকে, তার মানে এটা যদি নর্মালি করতাম, 88 স্কোয়ার থেকে 87-এর স্কোয়ার মাইনাস করার পরে দেখা যেত এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে 174টা হতো। বোঝা গেল? তাহলে এই 174টাই হচ্ছে নন স্কোয়ার নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে
হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট পেয়েবল অন অ্যামাউন্ট অফ 12,500 আফটার 2 years at the rate of 10% per annum if the interest compound annually? আচ্ছা, 12,500 টাকা 2 বছর পরে 10% জটিল সুদে কত হবে? দেখো, নর্মালি যদি করি, দেখো জটিল সুদ মানে কি, সুদের উপর সুদ। আমি যদি নর্মালি করি অঙ্কটা, দেখো কীভাবে হবে। 12,500 10% বেড়েছে প্রথম বছর, তার মানে কি 110/100 প্রথমবার 10% বেড়েছে। জটিল সুদ মানে হচ্ছে এই যে বেড়ে যেটা হয়েছে তার উপর আবার পরের বার 10% পাবে, তার মানে 110/100। কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 2, এখান থেকে 2 যদি কেটে যায়, এই যে আচ্ছা 125 সাথে 11 গুণ করলে কত হচ্ছে? 5 7 3 1। তার সাথে যদি আমি আবার 11 গুণ করি তাহলে হয়ে যাবে 5 7 5 12 2 হাতে আমার 1, সাথে 3 10 11 1 হাতে আমার 1, 3 থেকে 5 1 1 5 1 2 5 করে দেখতে পারো, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক আরও থাকে যে কোনো একটা শহরের জনসংখ্যা মনে করো যে 12,500 আছে, প্রথম বছর 10% বাড়লো, পরের বছর আবার যদি 10% বাড়ে, পরপর 2 বছর 10% করে বাড়লো, তাহলে 2 বছর শেষে কি জনসংখ্যা কত হবে? একই রকম যা থাকবে পরপর কম্পাউন্ড ইন্টারেস্টের মতোই অনেকটা এই ধরনের অঙ্ক। 10% করে বাড়াতে বাড়াতে যেতে হবে। 15125 হচ্ছে সঠিক উত্তর। কি বলেছে দেখো, আগে দেখো অঙ্কটা। এখানে কি করা যেতে পারে? কাটাকাটি কিছু করা যাবে? অবশ্যই। দেখো, প্রথম হচ্ছে 1296, জানতে হবে কার স্কোয়ার হয়। 1296 হচ্ছে 30 30 931 30 931 961 32 32 1024 33 33 1089 34 34 1156 35 35 1225 36 36 1296। ঠিক আছে, তাহলে সব মুখস্থ থাকতে হবে। 36 বাই 11 11 121 গুণ 15 থাকলো ওপরে বাই 216 পাওয়ার 1/3 আছে, মানে কি 216 এর পাওয়ার 1/3, মানে কি আমরা জানি 6 পাওয়ার 3 মানেই হচ্ছে 216 হয়। 6 পাওয়ার 3 মানে হচ্ছে 216, মানে 6 কিউব 216, তার পাওয়ার কত আছে? 1/3। তাহলে এই 3 কেটে গেলে আলটিমেটলি 1, তাহলে 6 গুণ 6 পাওয়ার 1 হয়ে গেল, 6 আলটিমেটলি, তাহলে এখানে আমার নিচে 6 হয়ে গেল, ইন্টু উপরে 11, আর 225 কার স্কোয়ার হয়? 15 স্কোয়ার। আমি টেবিল মুখস্থ করতে দিয়েছিলাম, স্কোয়ারের টেবিল। তাহলে এখান থেকে 11 11 ব্যালেন্স হয়ে গেল, 15 15 ব্যালেন্স হয়ে গেলো, 6 6 36, অ্যান্সার কত? 6। 6 will be the correct answer. Next question. বলছে the salary of a person is 2 lakhs. If he saves an amount of 88,000, then the person saves of his salary. কত পার্সেন্ট স্যালারি সেভ করবে? বলেছে সে হচ্ছে 88,000 টাকা সেভ করে, তাহলে 2 লক্ষ থেকে, মুখে মুখে ক্যালকুলেশন করো, 2 লক্ষ থেকে সে 88,000 টাকা সেভ করেছে। এবার বলেছে যে সেভের পার্সেন্টেজ কত। ঠিক আছে, তাহলে দেখো সেভ করেছে কত, সেভ করেছে কত? 88,000 টাকা। কার উপর সেভ করেছে? 2 লক্ষ টাকার উপরে সেভ করেছে। 5টা শূন্য। 88 টাকা সেভ করেছে 2 লক্ষের উপরে, তাহলে 100তে কত করবে? সিম্পল পার্সেন্টেজ বের করতে গেলে, তাহলে 1 2 3 1 2 3 হলো। এখানেও 2টো শূন্য ব্যালেন্সড, এখানেও 2টো শূন্য ব্যালেন্সড। 2তে যদি আমি কাটি 44, তাহলে 44 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দেখো, কোয়াড্রিক ইকুয়েশন বলেছিলাম, কোয়াড্রিক ইকুয়েশন কেমন হয়? দেখো, এই যে এক্স স্কোয়ার -11x + 18, এটাকে বলা হয় কোয়াড্রিক ইকুয়েশন। যদি সমান সমান শূন্য হয়, এক্স স্কোয়ার -11x + 18 সমান সমান যদি শূন্য হয়, এগুলোকে কোয়াড্রিক ইকুয়েশন বলা হয়। দেখো, তাহলে আমি বলেছিলাম a1x + b1y, a1x + b1y + c1 সমান সমান যদি 0 হয়, তাহলে সেটাকে বলা হয় কোয়াড্রিক ইকুয়েশন। তাহলে এরকম আছে তো? ওকে, দেখো, আর এখানে রুটস কথাটা উল্লেখ আছে। দেখো, রুটস মানে কি? আমরা বলেছিলাম না, রুটস একটা আলফা ধরবো, একটা বিটা ধরবো। এখানে যেমন মেনশন করা আছে আলফা বিটা। ঠিক আছে, স্কোয়ার আলফা স্কোয়ার + বিটা স্কোয়ার সমান কত? দেখো, মনে রাখবে, আলফা প্লাস বিটা সমান কী লেখা যায়? আলফা সমান বিটা, আলফা প্লাস বিটা সমান লেখা যায় -b/a। ঠিক আছে, -b/a মানে কি? এখানে দেখো কি আছে, বি কোনটা? দেখো, এখানে এই যে এক্স স্কোয়ারটা আছে, এটাকে আমরা ধরবো কি? এটাকে আমরা ধরবো এক্সের সহগ যেটা থাকবে সেটাকে আমরা ধরবো এ। এক্সের সহগ যেটা থাকবে সেটাকে আমরা ধরবো এ, এক্স স্কোয়ারের সহগ। আর এক্সের সহগ যেটা থাকবে সেটা আমরা বি, আর এটা থাকবে সি। তাহলে এখানে কি বলা আছে? b - b/a, তাহলে
তাহলে মাইনাস বি মানে কত, বি মানে হচ্ছে 11, তাই তো? আর এখানে মাইনাস আছে, আর বি এর ভ্যালু তো -11, তাহলে মাইনাস ইন্টু -11, ক্লিয়ার? আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে কী হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি 11 হয়ে যাচ্ছে আমার এ প্লাস আলফা প্লাস বিটা, এটাতে গেল। আর আলফা ইন্টু বিটা সমান কী লেখা যায়, সি বাই এ। দেখো সি কোনটা, দেখো সি হচ্ছে এখানে 18টা হচ্ছে সি, 18 হয়ে গেল সি। এ কত, এক্স স্কোয়ার সহ কিছু নেই মানে 1, তাহলে 18/1, তাহলে আলটিমেটলি 18 হয়ে যাচ্ছে। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান সমান কী লেখা যায়, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা, ক্লিয়ার? তাহলে আলফা প্লাস বিটা কত, 11, 11 কত হয় 121 হয়ে যাচ্ছে, মাইনাস আলফা ইন্টু বিটা কত, আলফা ইন্টু বিটা আমি 18 পেলাম, তাহলে 18 দুগুণে কত 36, তাহলে 6 আছে কত 11 হবে, 5 হলে হাতে আমার 1 3 লাগে, 4 আছে কত হবে 8 হলে 85, 85 উইল বি দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার? দেখো কি বললাম, রুটস হচ্ছে আলফার বিটা, আর এখানে যে এক্স স্কোয়ার আছে ভালো করে বোঝো, এখানে যে এক্স স্কোয়ারটা আছে না, এক্স স্কোয়ারটা মানে কি, এক্স স্কোয়ারের হচ্ছে তোমার এ, হলো মানে এখানে এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াইটা হচ্ছে শুধু এক্স, আর পরে যেটা সেটা সি, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে 1 আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। এখানে ওয়াই মানে কি, ওয়াই মানে কিন্তু এখানে এক্স, আর এই ওয়াই এক্সের সহগ কত আছে 11, এই বিটা হয়ে যাবে 11, আর সি তো 18 পড়েই থাকলো, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভালো ছিল। দেখো কিছু কম্পোনেন্ট আমরা পড়েছিলাম কী কী, যেমন দেখো ইম্পর্টেন্ট আগে পড়ে দেখাচ্ছি, সেক স্কোয়ার থিটা প্লাস ব্র্যাকেটে কসেক স্কোয়ার থিটা -1 মাইনাস ব্র্যাকেটে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস দিয়ে কট স্কোয়ার থিটা, ঠিক আছে? তো কম্পোনেন্টগুলো কী ছিল দেখো, যে ফর্মুলা যেগুলো মেইন লাগবে এখানে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আমি বলে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় 1, এটা 1 নাম্বার। 2 নাম্বার ইম্পর্টেন্টটা কি, কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, কী করে মনে রাখবো, দেখো দুটোই সিসি দিয়ে শুরু, আর কসেক শব্দটা বড় শব্দ তাই এটা আগে বসবে, এইভাবে মনে রাখো। আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কি 1, আমি পেয়ে গেলাম, এই তিনটে জানি আমি, ঠিক আছে? এবার কসেক স্কোয়ার, দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে এখান থেকে এই মাইনাস কটটাকে যদি ওই পাশে নিয়ে যাই, দেখো এবার দেখো এই কসেক স্কোয়ার থিটা আমি সমান সমান কী লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি কি না? বা এটাকে, আচ্ছা এটা লিখবো না, যেটা চেয়েছে, আচ্ছা এটাও লিখতে পারি। আবার কি লিখতে পারি একইভাবে, একটাকে পাশে নিয়ে আসবো, কসেক স্কোয়ার থিটা -1 সমান সমান আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার থিটাও কিন্তু লিখতে পারি। তাহলে এখানে যে কসেক স্কোয়ার থিটা -1 আছে সেটাকে আমি বলতে পারি কট স্কোয়ার থিটা। দেখো তাহলে কী লিখবো এখানে, দেখো এই লাইনটাতে এখানে আমার কী ছিল, সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা -1 মানে কি, কট স্কোয়ার থিটা, আমি নিলাম কট স্কোয়ার থিটা, হলো মাইনাস ছিল মাইনাস দিলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, এই এই যে ট্যান স্কোয়ারটা আছে, এই যে ট্যানটা আছে, এটা যদি ওই পাশে নেওয়া হয় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা আমি বলতে পারি না সেক স্কোয়ার থিটা, তাই কি না? তাহলে আমি এটাকে বলতে পারি ব্র্যাকেটে রাখি, আচ্ছা সেক স্কোয়ার থিটা মাইনাসই হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা, হলো। দেখো আর কি, এখানে মাইনাস কট স্কোয়ার থিটা যেমন আছে তেমনই, দেখো এবার দেখো কী হচ্ছে, মাইনাস সেক প্লাস কট মাইনাস কট, আলটিমেটলি কী হচ্ছে 0, ঠিক আছে? 0 হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল, ক্লিয়ার? ওকে, আচ্ছা আগের দিনের ভিডিওতে আমি অনেক কটা ফর্মুলা বলে দিয়েছিলাম ট্যান থিটা কস থিটার, ঠিক আছে? যেমন সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কস থিটা মানে হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আবার কসেক থিটা মানে হচ্ছে সাইনের অপোজিট হয়, অতিভুজ বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ঠিক আছে? ওকে, আর আর কি বলেছিলাম, সাইন থিটার সাথে সাইনের সাথে কার সম্পর্ক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের 90 অ্যাঙ্গেলের, সাইনের সাথে হচ্ছে কসের সম্পর্ক, সেকের সাথে কসেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক, মানে বলতে পারি যে সাইন যদি 30 ডিগ্রিকে যদি আমার কসে পরিণত করতে চাই তাহলে কত হবে মনে আছে, 90 মানে 30 কত হবে 60 হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে সাইনের সাথে কসের সম্পর্ক, সেকের সাথে কসেক, ট্যানের সাথে কট, হলো। আর টেবিলটা 45 ভ্যালু কত, 60 ভ্যালু কত, 30 ভ্যালু কত, আমি একদিন বুঝিয়ে দিয়েছিলাম, একদিন ডিটেলস মুখস্থ করতে হবে মধ্যা কথা, ওকে? বারবার দেখতে হবে, হয়ে যাবে। আর আমি তো রিভাইজ করানোর জন্য আছি, প্রতিদিন রিভাইজ করে দেবো।
তো দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নরেশ ডিপোজিটেড এ সাম অফ 10,000 অ্যাট 10% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। মানে নরেশ 10,000 টাকা 10% রেট অফ ইন্টারেস্টে জমা রাখে, ঠিক আছে। কম্পাউন্ড অ্যানুয়ালি, জটিল সুদে, দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভ বাই নরেশ আফটার 2 ইয়ার, 2 বছর পরে কত টাকা পাবে। দেখো সিম্পল, যেমন কোটা এইমাত্র করলাম। দেখো আমার ক টাকা আছে, 10,000 টাকা আছে, প্রতি বছর 10% বাড়বে, তাহলে প্রথম বছর কত হলো 110/100, তাহলে এর মধ্যে সুদ 10% অ্যাড হয়ে গেল। আর আমরা কি জানি, জটিল সুদ, জটিল সুদের ক্ষেত্রে হচ্ছে তোমার সুদটা আসলের সাথে অ্যাড হয়ে যায় এবং তারপরে সেটা মূল অ্যামাউন্ট হয়ে যায়, তার মূল অ্যামাউন্ট হচ্ছে পরের বছর সেই টাকার উপরেই সুদ দেওয়া হয়। তাহলে এটা আমার মূল অ্যামাউন্ট হয়ে গেল। এখন এবার পরের বছর কত টাকা সুদ পাবে, পরের বছর 10% পাবে, তাহলে 110/100, ক্লিয়ার। আলাদা আলাদা কালিতে লিখে দিলাম, তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো দেখো এখান থেকে যদি আমি 0 0 0 0 কেটে দিলাম, 1 2 1 2, 11 11 কত হচ্ছে 1 2 1, 121, দুটো শূন্য, সব স্কোয়ার মুখস্থ করতে হবে, 121 0 0, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কি বলেছে, দ্য সাম অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বার ইজ 1050। অর্থাৎ এলসিএম মানে লসাগু আর এইচসিএফ মানে গসাগু। আমি বলে দিই, এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার, আর এইচসিএফ মানে হচ্ছে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, লসাগু আর গসাগু। কী বলেছে, এদের যে যোগফল সেটা হচ্ছে 1050। ইফ দেয়ার ইজ এইচসিএফ ইজ 630 লেস দেন দেয়ার এলসিএম। অর্থাৎ যদি বলছে গসাগু যদি লসাগুর থেকে 630 কম হয়ে থাকে, মানে মধ্যা কথা হচ্ছে যে লসাগু তো বেশি হয়, গসাগু কম হয়, কত বেশি, লসাগু 630 বেশি। দেখো কীভাবে পাতাবো, দেখো এটা কী লিখতে পারি, এলসিএম প্লাস এইচসিএফ সমান সমান কত লিখবো, লিখবো হচ্ছে আমরা 1050, ক্লিয়ার। তারপরে দেখো এলসিএম মাইনাস এইচসিএফ কী লিখবো, 630, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এখান থেকে এইচসিএফ কেটে যাচ্ছে, তো প্লাস মানে যাচ্ছে, তাহলে 2 এলসিএম হয়ে গেল, একটা এলসিএম একটা এলসিএম, দুটো এলসিএম হয়ে গেল, সমান সমান যোগ করলে কত হবে, 0 হবে, 5 3 হচ্ছে 8, 10 আর 6 16, 2 যদি কাটি তাহলে শুধু এলসিএম কত হবে, শুধু এলসিএম হয়ে যাবে আমার হচ্ছে 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 0 840। আমার কী চেয়েছে, বলছে দেন দ্য প্রোডাক্ট অফ দিস টু নাম্বার। আচ্ছা এলসিএম যদি 840 পাই, তাহলে এখানে এলসিএম প্লাস এইচসিএফ তো 1050 ছিল, তাহলে 1050 থেকে যদি আমি 840 মাইনাস করি, তাহলে আমার সেটাই তো এইচসিএফ হয়ে যাবে, তাই তো। তাহলে 0 1 2, এই 210টা কি আমার হয়ে গেল হচ্ছে এইচসিএফ, ঠিক আছে। এবার কোশ্চেনে চাইনি যে এলসিএম আর এইচসিএফের গুণফল কত, কোশ্চেনে চেয়েছে যে সংখ্যা দুটির গুণফল। আচ্ছা সংখ্যা আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফলই তো লসাগু আর গসাগুর গুণফলের সমান। তাহলে এখানে এই যে তোমার গসাগু হলো আর এই যে লসাগুটা হলো, এদের গুণ যেটা হবে সেটাই তো সংখ্যা দুটির গুণফল। তাহলে অতএব সংখ্যা দুটি প্রোডাক্ট কী হবে, 840 গুণ 210 কত হবে, গুণ করলে 1 দিয়ে 84 হয়ে যাচ্ছে, আর হচ্ছে গুণ 2 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 ওইদিকে হচ্ছে 6 7 1, লাস্টে কটা শূন্য হবে, দুটো শূন্য, কারণ দুটো শূন্য আছে তো, তাহলে 1 7 6 4 0 0, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, বলেছে ইফ 5 টু দি পাওয়ার n প্লাস 2, মানে এই যে 5-এর মাথায় আছে কিন্তু 3 প্লাস 2কে টু দি পাওয়ার বলা হয়, সমান সমান 3125, তাহলে বলছে n এর ভ্যালু কত। খুব সিম্পল, দেখো কী বলেছে, আচ্ছা 5-এর পাওয়ার হচ্ছে n প্লাস 2 সমান সমান, আচ্ছা এই যে 3125টা আছে, দেখো লাস্টে 5 আছে, মানে এটা এমনভাবেই সিরিজে থাকবে তাই কাটাকাটি চাই। দেখো তো আমি বলে দিচ্ছি 5-এর মাথায় যদি আমি 4 করি, দেখো কী করে 4 করি, 4 হবে, দেখি ট্রাই করে। 5-এর কিউব হয় 125, 5-এর পাওয়ার 4 হলে হয় 625, তখন 625 হবে না, 5 করতে হবে, কত করতে হবে 5, তাহলে এখানে কত দেবো 5 দেবো, তাহলে যদি 5 দিই পাওয়ার তাহলে হচ্ছে 3125 হয়ে যাবে। আর আমরা কি জানি যে যখন বেস সমান থাকে, সমান সমানের এই পাশে ও পাশে যখন বেস সমান থাকে তখন কি হয়, ব্যালেন্সড হয়ে যায়, কেটে যায়, তাহলে এই 5 কেটে যাবে, তখন উপরের যে n প্লাস 2টা আছে সেটা সমান সমান এই পাশের পাওয়ার কত হচ্ছে 5, মানে এর পাওয়ার ওর পাওয়ার সমান হয়ে যাবে, বেস কেটে গিয়ে, তাহলে n সমান সমান কত হবে 5 মাইনাস 3 সমান 2 সমান সমান 3, কত অ্যান্সার 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা আর কি এক্সপেরিমেন্ট বলেছিলাম বেস যদি সমান হয়, মনে করো এই যে a ইন্টু এ
একজনের পাওয়ার এম আছে, একজনের পাওয়ার এন আছে। আমরা কি লিখতে পারি, বেস বেস যদি সমান হয় আর মাঝখানে যদি গুণ থাকে, বেস বেস সমান হলে মাঝখানে যদি গুণ থাকে তাহলে বেসটাকে বেসের মতো রাখবো আর পাওয়ারটাকে আমি যোগ করে দেবো, তাহলে এম প্লাস এন হয়ে গেল। কি বললাম? আচ্ছা, বেস বেস যদি সমান হয় আর মাঝখানে যদি ভাগ থাকে, বেস বেস যদি সমান হয় আর মাঝখানে যদি ভাগ থাকে, তাহলে আমি বেসটাকে সেম রাখবো, উপরে যেমন পাওয়ার প্লাস করেছিলাম এক্ষেত্রে আমরা পাওয়ার কী করবো, মাইনাস করে দেবো। ক্লিয়ার? এক্সাম্পল দেবো? থাক, দরকার নেই, আপাতত এইটুকু মনে রাখো, এই কম্পোনেন্ট নিয়েই কোশ্চেন থাকে বেশি। ক্লিয়ার? আর আগের দিন তো পুরো ডিটেলসই বলে দিয়েছিলাম। নেক্সট, আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা এটা আমি করাবো না এখন, এটা তোমাদের নিজেদের করতে হবে। এটা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার করো যে কত অ্যান্সার হয়েছে 20 দাগেরটা। কি যে বলেছে, 15, 17, 20, 25, 32 আর 35-এর এভারেজ কত? এভারেজ কী করবো, টোটাল যে সংখ্যাগুলো আছে সবগুলোকে যোগ করব, যোগ করার পরে আমরা টোটাল সংখ্যা যে করা আছে সেটাতে ভাগ করব। আচ্ছা, একটু বলে দিই, মুখে মুখে বলে দিই, দাঁড়াও, এগুলো খাতা পেন লাগবে না, মুখে মুখে হবে। দেখো, 15কে 15 মতো দেখবো না, 10 দেখবো, 17কে 17 দেখবো না, 10 দেখবো, তাহলে মুখে মুখে হবে। দেখো, তাহলে এখানে 10 আর 10 20 আর 20 20 40, 40 আর 20 60, 60 আর 30 90, 90 আর 30 120, 120 আমি সাবকনসিয়াস মাইন্ডে রেখে দিলাম বা সাইডে 120। ওকে, এবার দেখো 5 আর 7 কত হয়, 12, 12 আর 5 কত, 17, 17 আর 2 কত, 19, 19 আর 5 কত, 24। তাহলে ওখানে ছিল 120 আর এখানে হলো 24, তাহলে 100 যোগ 120 যোগ 24 কত হবে, 144, কত হলো 144। টোটাল কত সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6 দিয়ে যদি ভাগ করি, 6 দুগুণে 12, 24, 4 ছক 24, অ্যান্সার কত হয়ে যাবে, 24 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ কিউব ইচ হুজ এডস মেজার 4 সেমি। আচ্ছা, বলছে এটা কিউব, আগে এটা কিউব আঁকি। দেখো কিউব কী করে আঁকবো, দেখো কিউব মানে লুডুর ছক্কা, হলো এই 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 এই, আর আমরা জানি লুডুর ছক্কার প্রত্যেকটা বাহু কী হয়, সমান হয়। ঠিক আছে? আচ্ছা, কিউবের ক্ষেত্রে মনে রাখবে, কিউব এটা হচ্ছে কিউব, হলো মানে হচ্ছে ঘনক, বাংলায় বলে ঘনক। ক্লিয়ার? কিউবের ক্ষেত্রে কী করবো, কিউবের ক্ষেত্রে কটা ফর্মুলা হয় বলে দিচ্ছে। দেখো, একটা হচ্ছে ভলিউম হয়, দেখো ভলিউম, ভলিউম সমান সমান কী লেখা যায়, এর পাওয়ার কিউব। এ মানে কি, এ মানে হচ্ছে বাহু, এ সমান সমান বাহু। ক্লিয়ার? তাহলে ভলিউম সমান সমান এ কিউব। ক্লিয়ার? আর কি পাবো, টোটাল সারফেস আছে, এখানে লিখি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া সমান সমান 6a স্কোয়ার। আর কি, আর হয় ডায়াগোনাল, ডায়াগোনাল হবে হচ্ছে a ইন্টু √3। ঠিক আছে? আর যদি বলা হয় বেস ডায়াগোনাল, বেস ডায়াগোনাল কি, ডায়াগোনাল দুই রকমের হয়। মনে করো যে এখান থেকে তুমি একদম কর্নার থেকে শুরু করে একদম এই ঘরের কোণের মধ্যে একটা কিছু রাখলে, এই কর্নার থেকে শুরু করে লম্বা করে, এটা হচ্ছে ভেতরের ডায়াগোনাল। আর যদি বাইরের ডায়াগোনাল হয় তাহলে হচ্ছে তোমার এই যে মনে করো এই পোর্শনটা, এই যে এখান থেকে শুরু করে এই যে ডায়াগোনাল। ঠিক আছে? তো যদি বলা হয় বেস ডায়াগ্রাম, সেকেন্ড, বেস ডায়াগোনাল হবে হচ্ছে এ ইন্টু √2। ঠিক আছে? তো এখানে কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনে বলেছে যে টোটাল সার্ফেস, টোটাল সার্ফেস এর ফর্মুলা কি, 6 ইন্টু এ স্কোয়ার, ফর্মুলা লেখা দেওয়া আছে এখানে। তাহলে 6 ইন্টু এ স্কোয়ার মানে যদি 16, 6 16 কত, 96। ঠিক আছে? রেগুলার আমি এরকম ফর্মুলা রিভাইজ করতে করতে যাবো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, সব চাপ নেই। তো নেক্সট কোশ্চেন দেখো কি, আচ্ছা মান এভালুয়েট করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে। দেখো মানে এই যে যেটা আছে এটা মান বের করতে পারবে। দেখো একটা জিনিস দেখাই আমি, ভিজুয়ালাইজ করে। দেখো মনে করো যে আমার কাছে আছে 35, 35-এর পাওয়ার আছে মনে করো -5। এই 35টাকে যদি আমি খুলি কী পাবো, 5 গুণ 7 পাবো, তাহলে তার পাওয়ার কী হবে, -5 হয়ে যাবে। এটাকে যদি আবার খুলি ফার্দার, তাহলে 5-এর পাওয়ার -5 হয়ে যাবে, ইন্টু 7, 7-এর পাওয়ারও হয়ে যাবে -5। ক্লিয়ার? ঠিক তেমনভাবে এখানে যেটা আছে, তাহলে এটা খোলার পরেই তো এটা বেরিয়েছে, তাহলে 3 4 কত, 12, আর 5 12 কত, 60, তাহলে 60-এর পাওয়ার কত হয়ে যাবে, 60-এর পাওয়ার হয়ে যাবে -5। ক্লিয়ার? হ্যালো? আর 60-এর পাওয়ার -5, দেখো একটা জিনিস বলি এখান থেকে, এর পাওয়ার -1 মানে কি, 1/a। ঠিক আছে? দেখো রো করে দিচ্ছি আমি, এটা একটা হলো। এর পাওয়ার -2 মানে হচ্ছে
1/a²। এর পাওয়ার -3 মানে হচ্ছে সমান লেখা যায় 1/a³। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই মাইনাসের কারণে, যেমন এখানে মাইনাস আছে, কি আছে মাইনাস, এই মাইনাসের কারণে হয়ে যাবে উপরে 1 আর নিচে যেমন আছে তেমন 60^5। দেখো সব ক্ষেত্রে তাই হলো, মাইনাসের কারণে হয়ে গেল 1 আর নিচে যে একের পাওয়ার কিছু ছিল না মানে 1, একের পাওয়ার 1 ছিল 1, মাইনাসের জন্য হয়ে গেল 1 আর একের পাওয়ার হচ্ছে কি তোমার এর পাওয়ার ছিল 2, তাহলে স্কোয়ার, মাইনাসের জন্য 1 আর 3 ছিল a³। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার উইল বি দ্য কারেক্ট সি। আচ্ছা পড়ি। এ ড্রাইভার রোয়িং অ্যাট আ স্পিড 3 কিমি ইন স্টিল ওয়াটার। স্থির জলে নৌকার গতিবেগ 3 কিলোমিটার। ডাবল দ্য টাইম, ডবল টাইম নিচ্ছে 50 কিমি আপস্ট্রিম, মানে প্রতিকূলে যেতে সে ডবল টাইম নিচ্ছে। 50 কিলোমিটার প্রতিকূলে যেতে সে ডবল টাইম নিচ্ছে, কার তুলনায়? 50 কিলোমিটার অনুকূলের যাওয়ার যে সময় তার তুলনায়। তার মানে আমি যদি বলি যে আমি অনুকূলে যেতে যেটুকু সময় লাগে প্রতিকূলে যেতে তার কি ডবল টাইম লাগবে, মধ্যা কথা, অনুকূলে যেতে যেটুকু সময় লাগছে প্রতিকূলে যেতে তার ডবল টাইম লাগছে, এইটুকু বলেছে। হ্যালো, আর ডিস্টেন্স কত দিয়েছে? 50 কিলোমিটার। এবার আমরা যেই ফর্মুলাগুলো জানি সেগুলো একটু লিখে নিই আগে। দেখো কি জানি, এক এখানে লিখি দাও। প্রথম হচ্ছে লিখব অনুকূলের গতিবেগ সমান সমান নৌকা প্লাস স্রোত। প্রতিকূলের দিকে হচ্ছে মাইনাস স্রোত। ক্লিয়ার? আচ্ছা এটা গেল। আর কি? নৌকার গতিবেগ সমান সমান অনুকূল, এই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ, প্লাস প্রতিকূল বাই 2, এটা মুখস্থ করতে হবে। পরের দিনগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো মুখস্থ না করলে হবে না। স্রোতের গতিবেগ অনুকূল 4 শেষ হয়ে গেছে বোধহয়, প্রতিকূল বাই 2। ওকে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। দেখো অনুকূলের গতিবেগ তো বেশি হবে, কেন কি? অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূলের গতিবেগ কম হয়, কারণ প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত। ক্লিয়ার? এবার দেখো এখানে যে কোশ্চেনটা চেয়েছে, আচ্ছা দেখো অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত। নৌকা কত দিয়ে আছে? নৌকা দিয়ে আছে 3 প্লাস স্রোত জানি না এস, আর প্রতিকূল মানে কত? 3 মাইনাস এস। এটা কিন্তু গতিবেগ পেলাম, এগুলি স্পিড, স্পিড ধরে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে আমার স্পিড। ওকে, দুটো হচ্ছে স্পিড। তাহলে 50 কিমি এও যাবে, 50 কিমি ও যাবে। তাহলে অনুকূলে যেতে কত সময় লাগবে? 3 যোগ এস, এটা স্পিড। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কী হয়? গতিবেগ বের হয়। না, ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি তাহলে টাইম বের হয়। এখানেও তাই, ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি তাহলে কি টাইম বেরোবে। কার টাইম বেশি লাগছে? টাইম বা কার বেশি লাগছে? এর টাইম বেশি লাগছে। এটাকে প্রতিকূল, তো প্রতিকূল টাইম বেশি লাগছে, তাহলে এর দ্বিগুণ বেশি লাগছে। তাহলে দ্বিগুণ বেশি লাগছে কার? এর দ্বিগুণ এর লাগছে বেশি সময়, তাহলে এর সাথে 2 গুণ করলে ব্যালেন্স হয়ে যাবে না? তাহলে দেখো 50 50 কেটে গেল, তাহলে এখান থেকে আমার কী লিখতে পারবো? 3 গুণ 2 6 মাইনাস 2s সমান সমান 3 যোগ এস। তাহলে এখান থেকে আমার -2s, এ পাশে আসলে আছে -3s হয়ে যাবে, কারণ ওই পাশে টেস আছে, মাইনাস হয়ে যাবে। এখানে 3 আছে, ওই 6 পাশে গেলে -6 হয়ে যাবে। তো আলটিমেটলি -3s সমান সমান আমি বলতে পারি -3। এই মাইনাস কেটে যাবে, আলটিমেটলি কী হবে? h সমান সমান হয়ে যাবে 1। ঠিক আছে? ক্লিয়ার? বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটা কী বলেছে?
বলেছি এক্স স্কোয়ার মাইনাস 2√5x প্লাস 1 সমান সমান 0, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান সমান কত? দেখো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান সমান কী ফর্মুলা সেটাকে লিখে দিই। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ফর্মুলাটা মনে রাখতে হবে, মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এখান থেকে আমার এই ফর্মুলাটা এটা মনে রাখতে হবে। কিউব 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 থাকবে, স্কোয়ার থাকবে, মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস করতে হবে। দেখো তাহলে আমার কিউব বের করতে হবে, স্কোয়ার বের করতে হবে। আচ্ছা আমার কী দেওয়া আছে? দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2√5x প্লাস 1 সমান সমান 0 দেওয়া আছে। আচ্ছা তাহলে এক্স সেকেন্ড, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কী লিখতে পারি? 2√5x লিখতে পারি। সবাইকে আমি এক্স দিয়ে ভাগ করে দেবো, কি এক্স দিয়ে ভাগ করে পাই কি? তাহলে এখানে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2√5 হয়ে গেল, তাই কি না? তাহলে আমি এক্স প্লাস 1 বাই এক্স পেয়ে গেলাম। কিন্তু আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে হচ্ছে যে এক্স আগে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, একটা তো পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি, দেখো এখানেও যদি স্কোয়ার করি তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ারও কিন্তু পেয়ে যাবো। দেখো যদি আমি খুলি তাহলে স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2b মানে কত? 2ab সমান কত? 2 দুগুণে 4, এটা 2√5। দেখো 2√5 ইন্টু 2√5 মানে কত? √5 গুণ করলে 5 হয়, 2 দুগুণে 4, 4 5 20 হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক এটা দেখানোর জন্য জাস্ট কত হবে? 20 হবে। তাহলে এখান থেকে হয়ে গেল আমার 20। ক্লিয়ার? তাহলে এখানে এই এক্স এক্স কেটে দিলে তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সেকেন্ডের মধ্যে হয়ে যায় সমস্ত অঙ্ক 18। ঠিক আছে, 18 হয়ে গেল এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার। আচ্ছা এবার আমার কিউব বের করতে হবে। দেখো কিউব কী করে বের করবো দেখে নাও। কিউব বের করবো, দেখো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ফর্মুলা আমরা জানি, কি জানি? বারবার লিখিয়েছি, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে দেখো এক্স প্লাস 1 বাই এক্স কত পেয়েছিলাম আমরা? 2√5 পেয়েছিলাম না? 2√5 তার পাওয়ার কত হবে? কিউব হবে, মাইনাস এই এক্স এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি 3 গুণ 2√5 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, 2 এর কিউব কত হয়? 8 হয়। আচ্ছা 8, আর √5কে যদি 3 বার গুণ করি তাহলে √5 গুণ √5 5 হচ্ছে, আর ওখানে ছিল 8, 5 40, 40√5 নিজে গুণ করে দেখো পাশাপাশি, মাইনাস 3 দুগুণে 6√5, তাহলে কত হবে? আলটিমেটলি 34√5। তাহলে আমি কী পাবো এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা করি? দেখো কী ছিল এখানে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব কত? দেখো তাহলে এখান থেকে আমি এই টেনে নিয়ে এইখানে চলে গেলাম। দেখো তাহলে এখানে একটা পেলাম 34√5, এক্স কিউব পেলাম 34√5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কত পেয়েছিলাম? 18 পেয়েছিলাম। ঠিক আছে, এইটার থেকে কত মাইনাস করবো? আমরা মাইনাস করবো হচ্ছে কত? এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু কত ছিল? তোমার 2√5, 2√5 হচ্ছে মাইনাস করবো, 2√5 মাইনাস করবো, কত হবে তাহলে? দেখো তাহলে 34 আর 18 গুণ করলে কত হয়? আচ্ছা 34 আর 18 গুণ করলে হচ্ছে তোমার আচ্ছা 612√5, কত? 612√5। ক্লিয়ার? মাইনাস 2√5 কত হচ্ছে? আলটিমেটলি 610√5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, কত হবে? 610√5 হবে। আচ্ছা খুব সুন্দর ছিল অঙ্কটা। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা। দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম। কী ফর্মুলা? ঠিক আছে, দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ক্লিয়ার? এটা আমরা লিখেছিলাম। তো ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2c হলো। তো এ প্লাস বি প্লাস সি কত জানি? 7 কত? 49 সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আমি জানি না, এটা রেখে দিলাম, এটা আমার লাগবে বের করতে।
এটা দিয়ে আমি বের করবো মান। 2 যদি কমন নিই তাহলে কী হবে, এবি প্লাস বিসি প্লাস সি হয়ে যাবে। আর এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু আমি কত জেনেছি, -6। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মাইনাস 6×12, -12 পাশে গেলে কী হবে, প্লাস মাইনাস তো মাইনাস, পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 49 + 12 কত হবে, 49 + 12 হয়ে যাবে 61। ওকে, আচ্ছা আমার চেয়েছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সমান কত। ফর্মুলা কী আছে, ফর্মুলা আছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটা ফর্মুলা। তাহলে এ প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, 7 লিখলাম, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পেলাম, 61 পেলাম। আচ্ছা মাইনাস যদি কমন নিই তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি, তাহলে মাইনাস, আচ্ছা মাইনাস যদি কমন নিই এ বি প্লাস বিসি প্লাস সি হয়ে যাবে। আর এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু কত, -6, বোঝা গেল। এটা এরকমভাবে রাখবো। তাহলে 7 গুণ, তাহলে -6 আর -6 কী হবে, +6, তাহলে 61 আর 6 কত হবে, 67 হয়ে যাবে। তাহলে কত হবে, 7 7 49, 9 হাতে আমার 4, 6 7 42 আর 4 কত, 46, 46 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 469 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের 25টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে অলরেডি আজকে নিয়ে 4টে ক্লাস হচ্ছে কন্টিনিউ, 5টা হবে আজকে দিয়ে, 5টা হচ্ছে। তো যারা যারা ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই বারবার এগুলোকে রিভিশন করো, যেগুলো বলছি সেগুলো ফলো করো। যেমন ফর্মুলা মুখস্থ করা, স্কোয়ার মুখস্থ করা, টেবিল মুখস্থ করা, কিউব মুখস্থ করা, ফ্র্যাকশন মুখস্থ করা, তারপর ঘন, যা কিছু আমি যেগুলো বলছি ভিডিওসের মধ্যে সেগুলো ফলো করো। আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে নিশ্চিত করছি যে আগামী 1 মাসের মধ্যে বা 2 মাস যদি কন্টিনিউ করো চেষ্টা, এর সাথে তোমার ম্যাথের যা প্রবলেম আছে সলভ হয়ে যাবে মোটামুটি না, ভালো স্কোর করতে পারবে। তো প্রতিদিনের ক্লাসগুলো করো আর প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, সেট দাও, মক টেস্ট দাও, ঠিক আছে। আর ফর্মুলাগুলো বারবার রিভিশন করো। আর আমি প্রতিদিনই ক্লাস করাবো, প্রতিদিনই ফর্মুলাগুলো রিভাইজ করানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।